Hello everybody, welcome to the Way of Solution 29th January 2026। আজ আমরা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর নিয়ে চর্চা করব সেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি ক্লাসটির মধ্যে ইনক্লুড করেছি। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং সকলকে বলবো যে আমাদের এই ক্লাসটি যারা প্রতিদিন দেখছো সকলে ক্লাসটিতে একটি করে লাইক করতে কিন্তু ভুলবে না, আর ক্লাসটিকে শেয়ারও করবে। আজকের আমাদের প্রশ্ন উত্তরের সেশন, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার যে পর্ব, সেই পর্বে আমরা প্রথম প্রশ্নে অবশ্যই আসব। সকলে লাইক করে ফেলো ক্লাসে একটি করে। চাকরির পরীক্ষার সেরা প্রতিষ্ঠান সেটি হচ্ছে TWS একাডেমি। ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করে ফেলো TWS একাডেমি অ্যাপ। প্রথম প্রশ্ন, 2026 সালে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার প্রাতিষ্ঠানিক বিভাগে কে জিতেছেন? আচ্ছা, এই বছরে বা জানুয়ারি মাসের এই 26 তারিখের পরে কয়েকটা দিন আমাদের একটু পুরস্কার সম্মানের কোশ্চেন বেশি হবে, বিকজ বেশ কিছু পুরস্কার সম্মান কয়েকদিনের মধ্যে প্রোভাইড করা হয়েছে। পদ্ম পুরস্কার থেকে আমি একটা দুটো করে কোশ্চেন প্রতিদিন ইনক্লুড করব এবং অন্যান্য বিভিন্ন পুরস্কার থেকে প্রশ্ন উত্তর আনবো। সো 2026 সালে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার আনুষ্ঠানিক যে প্রতিষ্ঠানিক বিভাগ, সেই প্রতিষ্ঠানিক বিভাগে জিতেছে সিকিম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। সিকিমের যে রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বা সিকিম ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক শালকে টু গেট সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার 2026। তো এই পুরস্কারটি দেয়া হয়েছে অশোক কুমার শালকেকে, যিনি সিকিম ম্যানেজমেন্ট অথরিটির একজন লেফটেন্যান্ট কর্নেল। নেক্সট প্রশ্ন, 2026 সালের 77তম প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি কতজন সশস্ত্র বাহিনীর সদস্যকে বীরত্ব পুরস্কারের অনুমোদন দিয়েছেন? রিসেন্টলি বীরত্ব পুরস্কার দেওয়া হয়েছে, যার থেকে একটা প্রশ্ন অলরেডি আমি করে ফেলেছি, যেটি হচ্ছে অশোক চক্র। শুভ্রাংশু শুক্লা ইন্ডিয়ান এয়ারফোর্সের, তাকে রিসেন্টলি দেওয়া হয়েছে অশোক চক্র পুরস্কার বা অশোক চক্র সম্মান। তো আবার রিসেন্টলি যদি দেখি, তার সাথে সাথে আরও কিছু বীরত্ব পুরস্কার দেওয়া হয়েছিল। টোটাল অশোক চক্র সহ মোট কতজনকে বীরত্ব পুরস্কার দেওয়া হয়েছে? টোটাল 70 জনকে দেওয়া হয়েছে। অপশন সি ইজ right answer. President Draupadi Murmu has offered gallantry awards to 70 armed force personnel, including 6th posthumous on the eve of 77th Republic Day. অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে বা প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালে আমাদের ভারতবর্ষের 70 জন সশস্ত্র বাহিনীর সদস্যকে বীরত্বপূর্ণ যে পুরস্কার বা সাহসিকতার যে পুরস্কার গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস, সেটা প্রদান করার পুরস্কারের অনুমোদন দিয়েছে এবং তার মধ্যে 6 জন কিন্তু পোস্থামাস, 6 জন কে মরণোত্তর এই পুরস্কারটি দেয়া হচ্ছে। নেক্সট আমরা দেখব কি 2026 সালে পাজনভেল কোন ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? দেখেছি আমরা রিসেন্টলি পদ্ম পুরস্কার দেয়া হয়েছে। তো তার ভিতরে কে পাজনভেল, ইনি তামিলনাড়ুর একজন ব্যক্তি, তাকে রিসেন্টলি দেয়া হয়েছে পদ্মশ্রী, কিন্তু কোন ক্ষেত্রে অবদানের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন? অ্যান্সার হচ্ছে ঐতিহ্যবাহী মার্শাল আর্ট, অর্থাৎ আর্ট ক্ষেত্রে তিনি পদ্মশ্রী পেয়েছেন। কে পাভেনজেল কনফার্ড উইথ পদ্মশ্রী ফ্রম ট্রেডিশনাল মার্শাল আর্ট। তো ট্রেডিশনাল মার্শাল আর্টের জন্য তাকে এই পুরস্কারে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। পদ্মা অ্যাওয়ার্ড ক্যাচেস ফ্রিট ফুটেড সিলাম্বাম এক্সপোনেন্ট ইন পুদুচেরি অফ গার্ড। তো পুদুচেরিতে এই বিখ্যাত কে পাজনভেল, তাকে পুদুচেরির একজন বাসিন্দা তিনি, এবং তাকে এই পুরস্কারটি রিসেন্টলি দেয়া হয়েছে কিসের জন্য? সিলাম্বাম বলে একটা বিশেষ মার্শাল আর্টের সাথে তিনি যুক্ত। সিলাম্বাম হচ্ছে তামিলনাড়ুর বা একটা তামিল মার্শাল আর্টের মধ্যে পড়ে, তামিলনাড়ুর মার্শাল আর্ট। তো তামিলনাড়ুর মার্শাল আর্ট সিলাম্বামের সাথে তিনি যুক্ত এবং তাকে রিসেন্টলি পদ্ম অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। 2026 সালে জানুয়ারি মাসে কে মিলিটারি কোয়ান্টাম মিশন পলিসি ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছেন? রাইট অ্যান্সার কি হবে? 2026 সালে জেনারেল অনিল চৌহান, ভারতের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিনি মিলিটারি কোয়ান্টাম
মিশন পলিসি ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছেন? ওকে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান মিলিটারি কোয়ান্টাম মিশন পলিসি ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছেন। এই ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হলো ভারতীয় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত করা এবং অত্যাধুনিক প্রযুক্তিতে স্বনির্ভর করে তোলা এটির বা এই ফ্রেমওয়ার্কটির মূল লক্ষ্য। নেক্সট, সম্প্রতি কাকে ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, এটা বিশেষ করে নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়, তাই এটাকে ইন্দিরা গান্ধী নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন পুরস্কারও বলা হচ্ছে। তো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার রিসেন্টলি কাকে দেওয়া হয়েছে? ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, গ্রাসা মার্শেল এবং অ্যাঞ্জেলা মার্কেল। রাইট অ্যান্সার ইজ গ্রাসা মার্শেলকে দেওয়া হয়েছে। মোজাম্বিকান রাইটস অ্যাক্টিভিস্ট, মোজাম্বিকের একজন অ্যাক্টিভিস্ট, একজন সংগ্রামী গ্রাসা মার্শেল টু বি কনফার্ড উইথ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, তাকে রিসেন্টলি ইন্দিরা গান্ধী পিস প্রাইজে সম্মানিত করা হয়েছে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ সম্বন্ধে জেনে রাখো, এটা প্রথম প্রদান করা হয়েছিল, প্রথম এটা যদি দেখি এটা এস্টাবলিশ হয়েছিল কবে জানো? এস্টাবলিশ হয়েছিল 1986 সালে এটা এস্টাবলিশ হয়। সরি, মাফ করবে। হ্যাঁ, প্রথম প্রদান করা হয়েছিল কবে? এটা প্রথম প্রদান করা হয়েছিল 1987 সালে গিয়ে, আর এটা স্থাপিত হয়েছিল, এই পুরস্কার স্থাপিত হয় 1986 সালে। তো 1987 সালে এটার প্রথম প্রাপক কে ছিল? প্রথম প্রাপক কে ছিল এই পুরস্কারের? তিনি হচ্ছেন সোভিয়েত রাশিয়ার প্রাক্তন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি, যার নাম হচ্ছে মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ, ইনি হচ্ছেন সোভিয়েত রাশিয়ার শেষ প্রেসিডেন্ট ছিলেন। সো সেই মিখাইল গর্বাচেভকে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ প্রথম দেওয়া হয়, আর রিসেন্টলি গ্রাসা মার্শেলকেও দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের দেশ অজিত পাওয়ার, একজন মহারাষ্ট্রের মন্ত্রী অজিত পাওয়ার, কিন্তু কোন মন্ত্রী? মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী নাকি রাজ্যপাল? আসলে কে অজিত পাওয়ার? যিনি মহারাষ্ট্রের বারামতি বলে একটা স্থান, সেখানে বিমান দুর্ঘটনায় মারা গেছেন সম্প্রতি 28 জানুয়ারি 2026 সালে। তিনি প্রয়াত হয়েছেন 2026 সালে একটা দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তো সেই অজিত পাওয়ার তিনি মহারাষ্ট্রের কোন পদে ছিলেন? বিখ্যাত এই অজিত পাওয়ার ভারতের একজন রাজনীতিবিদ, তিনি ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে, উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের, রিসেন্টলি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্রান ডেপুটি সিএম ডাইস ইন প্লেন ক্র্যাশ ইন বারামতি। তো একটা প্লেন ক্র্যাশে তার মৃত্যু ঘটেছে রিসেন্টলি বারামতিতে। 2026 সালের ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে কোন ভারতীয় চলচ্চিত্রটি সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে? এই চলচ্চিত্রটি রিসেন্টলি খুব বিখ্যাত হয়েছে। চলচ্চিত্রটি নাম কি, যেটা রিসেন্টলি ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সেরা শিশু এবং পারিবারিক চলচ্চিত্র বিভাগে? সেটি হচ্ছে বং। বং হচ্ছে একটা মণিপুরি সিনেমা। বাফটা মানেই এই পুরস্কারটিকে বলা হচ্ছে, ব্রিটিশ একাডেমি যে ফিল্ম অ্যাওয়ার্ড সেটাকে বাফটা বলা হচ্ছে। এই বাফটা অ্যাওয়ার্ড 2026 ফারহান আখতারস ব্যাকড মণিপুরি ফিল্মস বং গেটস নমিনেটেড ইন বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম ক্যাটাগরি। তো বাফটাতে বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি যে ফিল্ম ক্যাটাগরি আছে সেখানে মনোনীত হয়েছে এই বং সিনেমাটা। এই সিনেমাটা ফারহান আখতার পরিচালিত। সিনেমাটির নাম কি? বং। এটা একটা মণিপুরি সিনেমা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সাদা পণ্যের জন্য উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্পের জন্য কোন মন্ত্রণালয় নোডাল কর্তৃপক্ষ? সাদা পণ্য বা হোয়াইট প্রোডাক্ট এর জন্য উৎপাদন সংযুক্ত প্রণোদনা বা PLI প্রকল্পের জন্য কোন মন্ত্রণালয় নোডাল কর্তৃপক্ষ? সেটি হচ্ছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অফ কমার্স, মিনিস্ট্রি অফ কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে। নেক্সট আমরা যদি দেখি, দ্য গভর্নমেন্ট হ্যাজ সিলেক্টেড 5 কোম্পানিজ ইন দ্য 4th রাউন্ড অফ দ্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI scheme for white goods with a committed investment of 863 crore rupees। অর্থাৎ সাদা পণ্য, যেটা সাদা পণ্য কি আমি একটু পরেই বলে দিচ্ছি। সাদা পণ্যের জন্য উৎপাদন সংযুক্ত প্রণোদনা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ, ওকে, PLI। সো এই স্কিমের আন্ডারে, এই প্রকল্পের চতুর্থ রাউন্ডে আমাদের ভারত 863 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি করেছে এবং 5টি কোম্পানিকে এখানে কিন্তু নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, এখানে লেখা আছে, এই দেখো 5টি যে কোম্পানি, সেই 5টি কোম্পানিকে 5 কোম্পানিজ ইন দ্য 4th রাউন্ড অফ দ্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, তো সেখানে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। কতগুলো কোম্পানি? 5টি কোম্পানি, এটাও একটু জেনে রাখতে হবে। সাদা পণ্য বা হোয়াইট প্রোডাক্ট কি? সাদা পণ্য হচ্ছে, সাদা জিনিসপত্র হলো বড় ভারী গৃহস্থলীর যন্ত্রপাতি, যা পরিষ্কার, রান্না বা জলবায়ু নিয়ন্ত্রণের মতো নিত্য নৈমিত্তিক কাজের জন্য তৈরি করা হয়, যার মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, হ্যাঁ, ফ্রিজার, ডিশওয়াশার এবং এয়ার কন্ডিশনার। মূলত এই টেকসই প্রায়শই এনামেলযুক্ত পণ্যগুলো কেবল সাদা রঙে পাওয়া যেত। আজ এগুলি শক্তি দক্ষতা নিয়ন্ত্রণ এবং উৎপাদনের প্রণোদনা প্রকল্পের একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাহলে বুঝতে পারছো হোয়াইট প্রোডাক্ট বলতে কী বোঝানো হচ্ছে? যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি, আমাদের ঘরে আছে, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ফ্রিজার, ডিশওয়াশার, এইগুলোকে বোঝানো হচ্ছে। এগুলো হচ্ছে কি সাদা পণ্যের মধ্যে পড়ে। ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট তৈরির কারখানা কোথায় স্থাপিত হচ্ছে? বেসরকারি স্যাটেলাইট তৈরির কারখানা, বলো। ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট তৈরির কারখানা গুজরাটে সেট আপ হচ্ছে বা স্থাপিত হচ্ছে। গুজরাট লেস ফাউন্ডেশন স্টোন ফর ইন্ডিয়াস ফার্স্ট ইন্টিগ্রেটেড প্রাইভেট স্যাটেলাইট প্লান্ট ইন সানেদ, ওকে, সানান্দ। তো সানান্দে, গুজরাটের সানান্দে ভারতের প্রথম বেসরকারি কেন্দ্রের বা বেসরকারি উপগ্রহ নির্মাণ কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছে রিসেন্টলি, এবং এটা তৈরি হওয়ার পথে আছে। সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রতিটি পরিবারকে বছরে 10 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা প্রদানের ঘোষণা করেছে? সম্প্রতি কোন রাজ্য এটা ঘোষণা করেছে? বলে ফেলো। খুব ভালো, আরও একটা কোশ্চেন পেয়ে গেছি আমরা। সম্প্রতি ভারতের যে রাজ্যেও প্রতিটি পরিবারকে বছরে 10 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা প্রদানের কথা ঘোষণা করেছে, তারা হচ্ছে পাঞ্জাব রাজ্য। পাঞ্জাব হেলথ স্কিম অফার্স ফ্রি হসপিটাল কেয়ার অর্থ 10 লাখ রুপি টু এভরি ফ্যামিলি। তো 10 লাখ টাকা বিনামূল্যে স্বাস্থ্য বীমা ঘোষণা করেছে। পাঞ্জাবের এই বিমাটাকে একটা নাম দেওয়া হয়েছে, পাঞ্জাব লঞ্চ দ্য মুখ্যমন্ত্রী শাহেদ যোজনা, MMSY স্কিম। তো এটাকে কি বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী সেহাত যোজনা বলা হচ্ছে। এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। TWS একাডেমিতে যারা নতুন আছো, দ্য ওয়ে অফ সলিউশনে যারা নতুন আছো, তাদের বলি আমাদের TWS একাডেমির নতুন ব্যাচ NMGNM ব্যাচ, সেখানে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারো, এবং আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে সেগুলো দেখতে পারো। এখানে যুক্ত হলে তোমাদের প্রিপারেশনটা আরও পাকাপোক্ত হবে। নেক্সট আমরা কোশ্চেন অ্যান্সারে আসি। আজকের আমাদের প্রশ্ন পর্ব কি কি আছে প্রশ্ন, সেগুলো আমরা দেখব। প্রথম প্রশ্ন একটা ড্যান্স বা একটা নৃত্য শিল্পীর থেকে। ধ্রুপদী নৃত্যের বিভিন্ন শিল্পীদের নাম আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লাইক SSC এবং MTS এর জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলি। সংযুক্তা পানিগ্রাহী কোন ধ্রুপদী নৃত্যের জন্য বিখ্যাত? সংযুক্তা পানিগ্রাহী একজন বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী। এছাড়া ওডিসি নৃত্যের আরও কিছু শিল্পীর নাম জেনে রাখো। ওডিসি নৃত্য তোমরা জানো নিশ্চয়ই, ওড়িশাতে এটা বিখ্যাত। প্রথমে আসবো আমরা ইলেনা সিটারিস্তি। ইলেনা সিটারিস্তিকে একজন ইটালীয় নৃত্যবিদ বা একজন তোমার হচ্ছে নৃত্যশিল্পী। হ্যাঁ, ইলেনা সিটারিস্তি কি, ইনি না পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। প্রথম বিদেশি যিনি ওডিসি নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছেন তিনি হচ্ছেন ইলেনা।
অলরাইট, নেক্সট হচ্ছে কেলুচরণ মহাপাত্র। ওডিসি নৃত্য থেকে প্রথম পদ্মবিভূষণ পেয়েছিলেন এই কেলুচরণ মহাপাত্র। এছাড়া মাধবী মুদগল, সোনাল মানসিক, পঙ্কজচরণ দাস এবং দুর্গাচরণ রণবীরের নামটাও জেনে রাখো, 2025 সালে পদ্মশ্রী পেয়েছিল দুর্গাচরণ রণবীর। হ্যাঁ, দেবপ্রসাদ দাস, গঙ্গাধর প্রধান, সংযুক্তা পানিগ্রাহী, সুজাতা মহাপাত্র এবং মিনতি মিশ্র, এরা হচ্ছে বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী। এদের নাম থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, কে কোন নৃত্যর সাথে যুক্ত। এখান থেকে আমাদের বিশেষ করে সেন্ট্রালের এক্সামে প্রচুর প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে কি, নিচের কোনটি ভারতের কনকারেন্ট লিস্ট বা সমবর্তী তালিকার অন্তর্ভুক্ত? ভারতের যে সপ্তম তফসিল আছে, সপ্তম তফসিলে আমরা জানি তিনটে লিস্ট আছে। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, আর একটা হচ্ছে কি রাজ্য তালিকা, এবং আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যেটাকে বলা হচ্ছে সমবর্তী বা যৌথ তালিকায় আমি লিখছি এখানে। তো এই যে তালিকাগুলো আছে এর ভিতরে যৌথ তালিকা বা সমবর্তী তালিকার অন্তর্ভুক্ত কোনগুলি? সেগুলি হচ্ছে ট্রেড ইউনিয়ন সমবর্তী তালিকার মধ্যে আসে। বাকি কৃষি, বাজার, মেলা, জনশৃঙ্খলা বা পুলিশ ব্যবস্থা, এই সবগুলি বাকি যে সবগুলি আছে এগুলো কোন তালিকার ভিতরে? বাকি সবগুলি হচ্ছে রাজ্য তালিকার বিষয় বা স্টেট এর বিষয়। ঠিক আছে, তাহলে কি কি বুঝছি আমরা? রাজ্য তালিকার বিষয় কি? কৃষি, বাজার, মেলা, জনশৃঙ্খলা, এগুলো সবই রাজ্য তালিকার মধ্যে পড়ছে, ট্রেড ইউনিয়নটা সমবর্তী তালিকার। অ্যাজমা প্রাথমিকভাবে শ্বাসযন্ত্রের, আমাদের যে শ্বাসযন্ত্র আছে ফুসফুস, সেটার কোন অংশকে সরাসরি প্রভাবিত করে? ফুসফুসের কোন অংশটাকে বা আমাদের শ্বাসযন্ত্রের কোন অংশটাকে অ্যাজমা বা হাঁপানি বা অ্যাজমা রোগ সাধারণত প্রভাবিত করে? সেটি হচ্ছে ব্রঙ্কিওলস। রিভার্স রেপো রেট বৃদ্ধি করলে সাধারণত কি ঘটে? এক হচ্ছে কি রেপো রেটটা কি? রেপো রেট ইজ যখন আরবিআই যে সুদে ঋণ দেয় তাকে আমরা বলে কি? ঋণ দেয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, সেটাকে বলা হয়ে থাকে রেপো রেট। আর রিভার্স রেপো রেট ঠিক এর উল্টো, আরবিআই যে সুদের হারে ঋণ নেয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে, তো আরবিআই যখন ঋণ নেয় সেটাকে কি বলা হচ্ছে? ঋণ নেয় তখন এটাকে আমরা বলছি রিভার্স রেপো রেট। তো রিভার্স রেপো রেট যেটা, এই রিভার্স রেপো রেট যদি হয় বা রিভার্স রেপো রেট বৃদ্ধি করলে সাধারণত ব্যাংকের আমানত বেড়ে যাবে, তাই তো? ব্যাংকের যে আমানত মানে ঋণ, তো ব্যাংকের ঋণ বা আমানত কিন্তু বেড়ে যাবে আরবিআই যদি রিভার্স রেপো রেটটা বৃদ্ধি করে। মাইকেল জর্ডান এবং লেব্রন জেমস এর নাম কোন খেলার সাথে যুক্ত? দুজনে এনবিএ তারকা। এনবিএ কি? এনবিএ হচ্ছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন, আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা লিগ যেখানে বাস্কেটবল খেলা হয়ে থাকে। তো সেখানে মাইকেল জর্ডান এবং লেব্রন জেমস এরা দুজনে বিখ্যাত কালজয়ী দুজন বাস্কেটবল খেলোয়াড়, দুজনের টাইমে। বৈদিক যুগে রাজারা জনগণের কাছ থেকে যে কর আদায় করতেন তাকে ড্যাশ বলা হতো? বৈদিক যুগে যে রাজারা থাকতো সেই রাজারা জনগণের কাছ থেকে একটা কর বা ট্যাক্স আদায় করতেন, সেটার নাম কি ছিল? কারা, বর্মন, বালি এবং বিদত। বৈদিক যুগের যারা রাজা ছিল তারা জনগণের কাছ থেকে যে কর আদায় করত, ট্যাক্স কালেক্ট করত, সেটাকে বলা হতো বালি বা বলি বলা হতো। অনেক জায়গাতে বলি লেখা থাকে, বলি বা বালি বলা হতো। ভারতের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটি মানে কি? খসড়া কমিটি। তো খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ আর সর্দার প্যাটেল। অ্যান্সার হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটির মধ্যে মোট সদস্য কতজন ছিল?
আমাকে বলো মোট সদস্য কতজন ছিল? মোট সদস্য ছিল ইনক্লুডিং চেয়ারম্যান 7 জন সদস্য ছিল, তার মধ্যে ডক্টর B.R. আম্বেদকর ভারতের সংবিধানের যে ড্রাফটিং কমিটি, গণপরিষদের ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান ছিলেন। এ সেঞ্চুরি ইজ নট এনাফ 2018 সালে প্রকাশিত একটি বই, এটি কার লেখা? এটা একটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। এই আত্মজীবনীটি কার? বিভিন্ন ক্রিকেটারের আত্মজীবনী জেনে রাখবে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা সৌরভ গাঙ্গুলির বা গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীর নাম। বর্তমানে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসাবে কে দায়িত্বরত আছেন? সংসদীয় মন্ত্রী পীযূষ গোয়েল হচ্ছে বাণিজ্য মন্ত্রী। ভারতের বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে আছেন পীযূষ গোয়েল। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশনের দায়িত্ব সামলাচ্ছেন। আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যোগাযোগ মন্ত্রী। মিনিস্ট্রি অফ কমিউনিকেশনসের দায়িত্বে আছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পড়ে থাকছে কিরেন রিজিজু, ইনি হচ্ছেন ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বে। বাড়ির কাজ দেওয়া থাকবে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? এটা তোমাদের আজকের বাড়ির কাজ, কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়? হার্ডওয়্যার কি? হার্ডওয়্যারগুলো কম্পিউটারের যেগুলো পার্টস, যেগুলো আমরা ছুঁতে পারি, এগুলোকে কম্পিউটারের হার্ডওয়্যার বলা হয়। তো কম্পিউটারের হার্ডওয়্যার কোনটি নয় এর ভিতরে? প্রিন্টার, মাউস, জাভা এবং প্রসেসর চিপ। এর ভিতরে জাভা একটা কিন্তু হার্ডওয়্যার নয়। জাভা কি তাহলে? প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা, জাভা স্ক্রিপ্ট। তো জাভা এখানে রাইট অ্যান্সার হবে, এটা একটা কোনো হার্ডওয়্যার নয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নিচের কোন সেক্টরে নিয়ন্ত্রণ করে? ডাউন স্ট্রিম, কেবল আপস্ট্রিম, কেবল মিড স্ট্রিম আর কেবল বৈদ্যুৎ উৎপাদন। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নিচের কোন সেক্টরকে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, এই সেক্টরগুলো নিয়ে আমি একদিন ক্লাস করিয়ে দেবো তোমাদের, পরের দিন এর উপর থেকে আরো ডিটেলসে কোশ্চেন্স নিয়ে আসবো। অর্থনীতির এগুলো আমাদের একটা আলাদা করে লিখে আমি বুঝিয়ে দেবো তোমাদের, একটা পিপিটি করে আনবো ভালো দেখে। হ্যাঁ, আপ ডাউন স্ট্রিম কি আসলে, ডাউন স্ট্রিম সেক্টর, আপ স্ট্রিম সেক্টর, মিডিল স্ট্রিম সেক্টর, এগুলো অর্থনীতির কিছু টার্ম, ঠিক আছে, বিভিন্ন সেক্টর আর কি শিল্পের। তো এর ভিতরে ডাউন স্ট্রিম কি? ডাউন স্ট্রিম যদি আমরা দেখি, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো ডাউন স্ট্রিম, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নিচের ডাউন স্ট্রিম সেক্টরটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। জেন্দাবেস্তা কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? জেন্দাবেস্তা হচ্ছে পার্সি ধর্মগ্রন্থ, যেটাকে আমরা জরাথ্রুষ্টবাদও বলেছি। পশুপতিনাথ মন্দির কোথায় আছে? একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পশুপতিনাথ মন্দির, এইটা অবস্থিত আছে নেপালে। নেপালের কোথায়? কাঠমান্ডুতে। আর জেনে রাখবে, নেপালের যে কাঠমান্ডু শহর আছে না, এই কাঠমান্ডু একটা নদীর তীরে আছে। কোন নদীর তীরে? কাঠমান্ডু আছে বাগমতী নদীর তীরে। তো বাগমতী নদীর তীরে, সেখানেই আমরা দেখব বিখ্যাত পশুপতিনাথ মন্দিরও অবস্থিত আছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, BARC, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত আছে? বার্ক বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা স্থাপিত হয়েছিল কত সালে বলো তো দেখি, কমেন্ট করো সকলে। এটা অবস্থিত আছে মুম্বাইতে, স্থাপিত হয় 1954, তাই তো? 1954তেই হয়েছিল, হ্যাঁ 1954তে, 1954-এ। এবং এটার প্রতিষ্ঠাতা কে ছিল? তার নামটা খুব ইম্পর্টেন্ট, আমি বলবো না, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটার প্রতিষ্ঠাতা কে ছিল। তাকে আমরা ভারতীয় পরমাণু গবেষণার জনকও বলে থাকি, ঠিক আছে? অ্যাটমিক রিসার্চ বা অ্যাটমিক শক্তির জনক বলা হয়ে থাকে, পরমাণু শক্তির জনক বলা হয় তাকে। কে ছিল প্রতিষ্ঠাতা? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তার নামটা এর ভিতরে লুকিয়ে আছে। নিচের নিম্নলিখিত কোন সূচকটি ভারতের দরিদ্র পরিমাপের দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে? একটা সূচক, ভারতে যে দরিদ্র
পুওর মানুষ যারা আছে তাদেরকে পরিমাপ করতে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়েছে। ভারতের যে দরিদ্রতা সেটা পরিমাপ করতে দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে। সেই সূচক বা ইন্ডেক্সটির নাম কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই, তাই তো? বা টেন্ডুলকার কমিটির দরিদ্র সীমা নাকি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স? রাইট অ্যান্সার অপশন সি, টেন্ডুলকার কমিটির দরিদ্র সীমার ব্যবহার কিন্তু দীর্ঘদিন ধরে করা হয়েছে দরিদ্র পরিমাপ করতে। কত সালে গঠন হয় টেন্ডুলকার কমিটি? 2005-এ গঠন হয়েছিল। এক মিনিট। হ্যাঁ, 2005-এই গঠন হয়েছিল। ইয়েস, 2005-এ গঠন হয়েছিল। 2005-এ গঠন হয় টেন্ডুলকার কমিটি এবং এটা 2009 সালে রিপোর্ট দিয়েছিল। 2009-এ রিপোর্ট পেশ করে। ওকে, তো 2005-এ গঠন হয় টেন্ডুলকার কমিটি। 2009 সালে টেন্ডুলকার কমিটি তারা রিপোর্ট দিয়েছিল এবং সেটা অনেক দিন ধরে ব্যবহৃত হয়েছিল দরিদ্র পরিমাপ করতে। মধুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভারতের বিখ্যাত মধুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত আছে? তামিলনাড়ুতে অবস্থিত আছে। সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ কোন গ্যাস শোষণ করে? বাতাস থেকে একটা গ্যাস যেটা শোষণ করে থাকে সেটার নাম CO2, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ শোষণ করে থাকে এবং অক্সিজেন রিলিজ করে থাকে। নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে? নাগাল্যান্ড নর্থ ইস্টের রাজ্য, সেভেন সিস্টার্সের একজন। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে, আমরা জানবো, কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। আর নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে আছেন? তিনি হলেন নেফিউ রিও। চলো এখানে কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী দেখি। প্রথমে হচ্ছে কনরাড সাংমা হচ্ছে মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী। পু লালদুহোমা ইনি হচ্ছেন মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী। আর নেফিউ রিও হচ্ছে নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী। একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? একক নাগরিকত্ব, আমাদের ভারতের নাগরিকত্ব কেমন প্রকৃতির? সিঙ্গেল। একক নাগরিকত্ব আমাদের ভারতের মধ্যে আছে। তো সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বের ধারণা আমরা পেয়েছি যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে। অনেক জায়গাতে ব্রিটেন লেখা থাকে, ব্রিটেন বা যুক্তরাজ্য থেকে আমরা পেয়েছি। অলরাইট, চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করব। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যারা এখনো ক্লাসে লাইক করোনি দ্রুত লাইক করতে ভুলবে না। ওকে, টেক কেয়ার, টাটা, বাই।